অটাকয়েডস, এটা নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। তো অটাকয়েডস হচ্ছে আমাদের বডির কিছু এন্ডোজেনাস টাইপের সাবস্ট্যান্সেস, যেগুলা আমাদের বডির মেনি টিস্যুস দ্বারা প্রডিউস হইতে পারে এবং এরা লোকালি অ্যাক্ট করে, ডিস্টেন্ট না, মানে যেখানে তৈরি হচ্ছে ওই জায়গায় লোকালি কাজ করে এবং এদের হাফ লাইফ ইউজুয়ালি শর্ট থাকে। র্যাপিডলি এরা ইনঅ্যাক্টিভেটেড হইতে পারে। এরা আমাদের বডির ইনফ্লামেশন, অ্যালার্জি, গ্যাস্ট্রিক সিক্রেশন, পেইন, ফিভার, প্লাটিলেট ফাংশন এরকম বিভিন্ন কিছুর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আমরা এক এক করে জানবো। মনে রাখবা অটোস, অটোস শব্দের অর্থ সেলফ বা নিজে, আর অ্যাকোস শব্দের অর্থ রিমিডি, রিমিডি বা কিউর। হ্যাঁ, অটাকয়েড এই জন্য লোকাল হরমোনস অর্থকয়েডকে অনেক সময় বলা হয়। এবং অটাকয়েডস হচ্ছে এই যে অটোস এবং অ্যাকোস মানে রিমিডি, এগুলা থেকে আসছে। এখন আমরা আলোচনা করব যে অটাকয়েডস মানে হচ্ছে সাবস্ট্যান্সেস যেগুলা বডিতে প্রোডাকশন হয় বডির মেনি জায়গা থেকে, মেনি সেলস থেকে, সেলস থেকে, এবং এরা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি থাকে এবং এরা লোকালি অ্যাক্ট করে। সিনথেসিস যে জায়গায় হয় সেই জায়গায় এবং রিলিজ যে জায়গায় হয় সেই জায়গায় মেনলি এরা কাজ করে। তো আমাদের যখন ক্লাসিফাই আমরা করব, শুরুতে আমাদের জানতে হবে কিছু আছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ অ্যামাইন্স, এর মধ্যে হিস্টামিন, সেরোটোনিন আছে। এই দুইটাই মিললে আমাদের আলোচনার টপিক থাকবে। তো হিস্টামিন, সেরোটোনিন এই দুইটা গেল। তারপরে আসো যে কিছু আছে অ্যান্ডোজেনাস পেপটাইডস। হ্যাঁ, অ্যান্ডোজেনাস পেপটাইডস এর মধ্যে কিছু আছে ভেসোকনস্ট্রিক্টর, যেমন অ্যাঞ্জিওটেনসিন 2, ভেসোপ্রেসিন, তারপরে তোমার অ্যান্ডোথেলিন, নিউরোপেপটাইড। হ্যাঁ, এগুলো হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর। কিছু আছে ভেসোডাইলেটর, ভেসোডাইলেটরের মধ্যে আছে ব্র্যাডিকাইনিন, তারপরে কাইনিনস মানে এটার সাথে রিলেটেড কাইনিনস, ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, নেট্রিউরেটিক পেপটাইড, তারপরে হচ্ছে সাবস্টেন্স পি এবং নিউরোটেনসিন। তারে এই যে যে নামগুলো, এই নামগুলো একটু মনে রাখবা কষ্ট করে, যে কিছু ভেসোকনস্ট্রিক্টর আছে, কিছু ভেসোডাইলেটর আছে, আর কিছু আছে লিপিড ড্রাইভড অটাকয়েডস। হ্যাঁ, লিপিড ড্রাইভড অটাকয়েডস, বা এটাকে আমরা ইউকাসয়নার্সও বলে থাকি, ইউকাসয়নার্স মেইনলি। এর মধ্যে পোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইন্স, থ্রম্বোক্সিন এগুলো আছে। এগুলো তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো। ইউকাসয়নার্স হচ্ছে 20 কার্বন বিশিষ্ট একটা জিনিস এবং এটা নিয়ে আমরা কথা বলবো। প্রোস্টাগ্ল্যান্ডিন নিয়ে আমাদের আলাদা করে আলোচনা করতে হবে। তার মানে ইউকাসয়নার্স আছে লিপিড ড্রাইভড অটাকয়েডসের মধ্যে। ওকে, এরপরে আসো আমরা প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, যেটা এটাও এক ধরনের লিপিড ড্রাইভড অটাকয়েডসের মধ্যে অ্যাকচুয়ালি পড়ে। আর সাইটোকাইন্সগুলোও এক ধরনের আমরা বলি যে অটাকয়েডসের মধ্যে পড়ে। তার মানে অটাকয়েডসকে এইভাবে আমরা ক্লাসিফাই করলাম। আর হিস্টামিন নিয়ে ইন ডিটেলস আমাদের জানতে হবে যে হিস্টামিন একটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ অ্যামাইন, বায়োলজিক্যালি অ্যাক্টিভ অ্যামাইন হিস্টামিন। এবং নর্মালি হিস্টিডিন, হিস্টিডিন, এই হিস্টিডিন যেটা, দেখো এই যে এখানে একটা কথা লেখা আছে যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এল হিস্টিডিন নামে একটা আছে। ওইটা থেকে আমাদের একটা এনজাইম যেটাকে আমরা বলি হিস্টিডিন ডিকার্বক্সিলেস, ফলে ওই হিস্টিডিন ডিকার্বক্সিলেসের সহযোগিতাতে হিস্টিডিন থেকে হিস্টামিন তৈরি হয়, হিস্টিডিন থেকে হিস্টামিন তৈরি হয়। ডিকার্বক্সিলেশন কেন? কারণ হিস্টিডিন ডিকার্বক্সিলেস এনজাইমের সহযোগিতাতে এরা কনভার্ট হয় এবং এরা তৈরি হয়ে ম্যাস্ট সেল, ম্যাস্ট সেল, তারপরে ব্যাসোফিল, ব্যাসোফিল, তারপর হচ্ছে তোমার গ্যাস্ট্রিক এন্টারোকোমাফিন লাইক সেল, এরকম বিভিন্ন জায়গায় স্টোর হয়। এটা আমরা একটু জানলাম। এবং এরা কিভাবে ডিগ্রেডেড হয়? এরা ডিগ্রেডেড হয় হচ্ছে এরা এন মিথাইল হিস্টামিন, তারপরে মিথাইল ইমিডা জোল অ্যাসিটিক অ্যাসিড, ইমিডা জোল অ্যাসিটিক অ্যাসিড, এরকম বিভিন্ন ফর্মে এরা কনভার্ট হয়ে এরা হচ্ছে মেটাবলিজম পাথওয়েতে অংশ নেয় এবং এরা ইউরিনের থ্রুতে বডি থেকে বের হয়। তো হিস্টামিন এর মধ্যে আমরা জানি যে আমাদের বডিতে বিভিন্ন জায়গায় হিস্টামিনের রিসেপ্টর থাকে। H1 রিসেপ্টর আছে, তারপর হচ্ছে H2 রিসেপ্টর আছে, এরপরে H3 রিসেপ্টর আছে, H4 রিসেপ্টরও আছে। এখন কোথায় কোথায় এই রিসেপ্টরগুলো থাকে সেটা একটু জানা লাগবে। H1 রিসেপ্টর হচ্ছে ব্লাড ভেসেলস, ব্রঙ্কাস, ইন্টেস্টাইন, সিএনএসে থাকে। এবং H1 রিসেপ্টরের সাথে যখন হিস্টামিন বাইন্ড করে তখন কি কি কাজ হবে? যেমন ব্লাড ভেসেলে ভেসোডাইলেটেশন হবে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়বে, ব্রঙ্কাসে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, ইচিং হবে, পেইন হবে। তো দেখো ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, তারা শ্বাসকষ্ট হবে। এই জন্য আমাদের অবজেক্টিভ থাকে যাদের শ্বাসকষ্ট আছে এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা H1 ব্লক করব, H1 ব্লক করব, H1 ব্লকার আমরা ড্রাগ দিব, যেটাকে আমরা বলি অ্যান্টি হিস্টামিন। আমরা যখন অ্যান্টি হিস্টামিন বলবো তখন মেইনলি আমরা H1 ব্লকারকেই বুঝি। আর H2 ব্লকার যে ড্রাগগুলো, এগুলো তো ওই আমরা পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের প্রবলেমগুলোতে ইউজ করি, ফেমোটিডিন, রেনিটিডিন, ওই ড্রাগগুলো।
সিমিটিডিন। আচ্ছা আচ্ছা, তা বাদে এরা এই এই জায়গায় এইচ ওয়ান রিসেপ্টর গুলোর উপর কাজ করে ইচিং মানে চুলকানি, পেইন এগুলোও করতে পারে। এইচ টু রিসেপ্টর হচ্ছে গ্যাস্ট্রিক প্যারিটাল সেলে থাকে, হার্টেও থাকতে পারে। তো এরা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে বাড়াই দেয়। কিন্তু আমাদের পিইউডিতে বা গ্যাস্ট্রিকের সমস্যাতে অবজেক্টিভ থাকে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমানো, এই জন্য আমরা এইচ টু ব্লকার দিই, এইচ টু রিসেপ্টর ব্লকার। তারপরে এরা হার্ট রেট বাড়াইতেও পারে এবং কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিও কিছুটা বাড়াইতে পারে। আর এইচ থ্রি যেটা, এইচ থ্রি রিসেপ্টর থাকে হচ্ছে তোমার সিএনএসে এবং সিএনএসে থাকে, এটি একটু মনে রাখো। এইচ ফোর যে রিসেপ্ট, এটা হচ্ছে এইচ ফোরটা বোন ম্যারো ইমিউন সেলস এগুলোতে থাকে, অত ডিটেলসে এই দুইটা জানা লাগে না। তার মানে আলটিমেটলি আমাদের হিস্টামিনের রোল কি, এরা কেমিক্যাল মিডিয়েটর হিসেবে কাজ করে অ্যালার্জিক এবং ইনফ্লামেটরি রিয়াকশনের ক্ষেত্রে। এবং এরা হচ্ছে, কারণ হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো যে যখন ওই যে বললাম না ম্যাস্ট সেলের মধ্যে হিস্টামিন জমা থাকে, তাহলে যখন ওই আমরা বলি না হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, অ্যালার্জিক রিয়াকশন হয়, তখন কি হয় যে এই জায়গায় আইজিই মিডিয়েটেড অ্যালার্জিক রিয়াকশনে হয় কি, এই যে আইজিই ধর এখানে আছে এই ম্যাস্ট সেলের সারফেসে। তো যখনই হচ্ছে এই আইজিইটা স্টিমুলেটেড হবে বা সিগন্যাল দিবে, তখন কি হবে, এইখানে ডিগ্রানুলেশন হবে, এখানে গ্রানুল কালারের মধ্যে হিস্টামিন জমা থাকে, ওইগুলো থেকে হিস্টামিনগুলো সেলের বাইরে বের হয়ে আসবে। আর হিস্টামিনগুলো যদি বাইরে বের হয়ে আসে, তখন কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জিক রিয়াকশন হবে, মানুষের ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, আরও বিভিন্ন ধরনের প্রবলেম তো হবে। এবং এরা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারে, ওই যে বললাম না যে এরা ব্রেনেও কিন্তু কাজ করতে পারে। স্পেশালি আমরা বলছি এইচ থ্রি যে রিসেপ্টর, ওটা কিন্তু ব্রেনে থাকে। এবং এরা কেমোটেক্সিস অফ ডাব্লিউবিসিতে রোল প্লে করে। এটা কোনটা জানো কেমোটেক্সিসে রোল প্লে করবে? এটা হচ্ছে এইচ ফোর যে রিসিপ্টর না, এইচ ফোর যে রিসিপ্টর, এটা হচ্ছে বোন ম্যারোতে থাকে, ইমিউন সেলস, আমাদের ইমিউনিটির জন্য যে সেলসগুলো থাকে ওইগুলো থাকে। তো এগুলো ইসোনোফিল ম্যাস্ট সেল, তো এগুলোর কেমোটেক্সিসে রোল প্লে করে। তার মানে এটা আমরা জানলাম, এটা এইচ থ্রি রিসিপ্টরের জন্য, এটা এইচ ফোর রিসিপ্টরের জন্য। আচ্ছা, আর এই যে এটা, এটা হচ্ছে এইচ টু রিসিপ্টরের জন্য, এটা হচ্ছে এইচ ওয়ান রিসিপ্টরের জন্য। তার মানে দেখো সিকোয়েন্সিয়ালি কিন্তু এখানে আছে। আচ্ছা, এবং এরা হিউম্যান, অ্যানিমাল, প্লান্ট এই সকল জায়গায় ডিস্ট্রিবিউটেড থাকে। এবং এরা ম্যাস্ট সেল, ব্যাসোফিল এই সকল জায়গায় স্টোর থাকে। ম্যাস্ট সেল কোথায় কোথায় থাকে? ম্যাস্ট সেল কোথায় কোথাকার? লাংয়ের, লিভারের, ব্লাড ভেসেলের, স্কিনের এই সকল জায়গায় ম্যাস্ট সেল যেখানে থাকে ওখানে হিস্টামিনগুলো জমা থাকে। আর নন ম্যাস্ট সেলের মধ্যেও তো থাকে, যেমন স্টোমাকের এন্ট্রোকোমাফিন সেলে, ব্রেনেও থাকতে পারে হিস্টামিন। ওকে ফাইন। হিস্টামিন কিভাবে রিলিজ হয়? এই সকল জায়গা থেকে, এই যে যেগুলোর মধ্যে স্টোর থাকে, রিলিজ হয় হচ্ছে, এক তো হচ্ছে ইমিউনোলজিক্যাল রিলিজ হইতে পারে, যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে, ওই যে বললাম যে আইজিই মিডিয়েটেড বা ইমিউনোগ্লোবিলিন বা অ্যান্টিবডি ইমিডিয়েটেড কারণে এরা রিলিজ হইতে পারে, ইমিউনোলজিক্যাল কারণে। যেমন কোনো অ্যান্টিজেন বডিতে ঢুকলে অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, যেমন আইজিই তৈরি হয়ে থাকলো, তখন ম্যাস্ট সেলের সাথে ওই অ্যান্টিবডিটা বাইন্ড করে থাকে। পরবর্তীতে আবারও যদি সে অ্যান্টিজেনটা ঢোকে, মানে অ্যান্টিজেন বলতে একটা অ্যালার্জেন ঢুকলো, তাহলে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন হবে এবং ম্যাস্ট সেলের ডিগ্রানুলেশন হবে, ফলে হিস্টামিন রিলিজ হবে। তারপরে আরেকটা হতে পারে কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল রিলিজ, কোনো ড্রাগের কারণে রিলিজ হইতে পারে। কিছু ড্রাগ আছে যেমন মরফিন, প্যাথিডিন, কোডেইন, এগুলা, বা ডিটিউবোকুরারিন, হ্যাঁ, এগুলার কারণেও, বা টেট্রাসাইক্লিন, হ্যাঁ, বা এক্স রে রেডিয়েশন, এগুলার কারণেও, এই কেমিক্যালগুলার কারণেও কিন্তু রিলিজ হইতে পারে। এটা একটু মাথায় রাখবা যে কেমিক্যাল মিডিয়েটেড রিলিজ। এখন তোমাকে অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করবে যে কেমিক্যাল মিডিয়েটরস বা ড্রাগ, তাহলে কোন ড্রাগের কারণে হিস্টামিন রিলিজ হইতে পারে, কয়েকটা ড্রাগের নাম বলো। তখন আমার এই কয়েকটা বলতে হবে যে মরফিন, প্যাথিডিন, কোডেইন, ডিটিউবোকুরারিন, টেট্রাসাইক্লিন। কিভাবে হিস্টামিন কাজ করে? এর 4 ধরনের রিসেপ্টর আছে, আমরা আগেই বলে আসছি। তো রিসেপ্টরের মাধ্যমেই তো কাজ করবে। হিস্টামিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। কোথায় কোথায় রিসেপ্টরগুলো থাকে সেগুলো আমি আগেও বলে আসছি, এই যে H1 2 3 4, এগুলো একটু দেখে নিতে হবে তোমার। আর এই রিসেপ্টরগুলোতে রিসেপ্টরগুলোতে আচ্ছা, আরেকটা কথা বলি যে হিস্টামিন 1 2, মানে এই রিসেপ্টরগুলা কম্বাইন ওয়েতে কিন্তু ভেসোডাইলেটেশন, হাইপোটেনশন করতে পারে। যেহেতু এই কারণ হিস্টামিন যদি ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, বাট এটা ভেসোডাইলেটেশন করে, ফলে এরা হাইপোটেনশন করতে পারে। এবং এরা ইনক্রিজ পারমিবিলিটি বাড়ায়, যেমন H1 রিসেপ্টর, এটার উপরে হিস্টামিন কাজ করে কিন্তু ভাস্কুলার পারমিবিলিটি বাড়াই দিয়ে ইডিমা করে একটা হুইল ফর্মেশন, বা একটা স্কিনের উপর একটা অ্যালার্জিক, আমরা বলি না অ্যালার্জি হইলে স্কিনের উপর কেমন যেন ফুলে ফুলে গেছে, ওরকম ফর্মেশন করতে পারে, ব্রঙ্কাইতে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। এবং H1 রিসেপ্টরটা পেইন এবং ইচিং এগুলোকেও স্টিমুলেট করতে পারে। এখন আমাদের এখানে এই যে প্রত্যেকটা রিসেপ্টর অ্যাগনিস্ট, মানে এই রিসেপ্টরগুলোর উপরে কাজ করবে, হিস্টামিন লাইক অ্যাকশন শো করবে, এরকম কিছু ড্রাগের নাম আছে। যেমন ধর H1 রিসেপ্টর উপর কাজ করবে
প্রোডিফেন, তারপরে অ্যামথামিন, এগুলো এই হিস্টামিনেরই অ্যানালগ আর কি। তারপরে ইমিটিট, হ্যাঁ। তারপরে এই যে ড্রাগগুলোর নাম অ্যাগোনিস্ট, এগুলো ইজিলি লাগে না, হ্যাঁ, এগুলো লাগে না, বাট তাও এখানে দেওয়া আছে, যদি তোমার ইচ্ছায় পড়ে নিতে পারো। বাট আমাদের যেটা মেনলি লাগবে অ্যান্টাগনিস্টগুলো আমাদের মেনলি লাগবে, হ্যাঁ। এটা একটু মনে রাখতে পারো। তো থায়োপেরামাইড, এটা হচ্ছে H3H4, এগুলা অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। আর H2 অ্যান্টাগনিস্ট তো আমরা জানি, রেনিটিডিন, ফেমোটিডিন, সিমিটিডিন, ওই ড্রাগগুলা। আর H1 এর যে অ্যান্টাগনিস্ট, সেগুলো নিয়ে আমরা তো কথা বলবো, যেগুলোকে আমরা অ্যান্টিহিস্টামিন আকারে বলতেছি। কি কি অ্যাকশন শো করে ব্লাড ভেসেলসে, হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে, জিআইটি মাসেল কন্ট্রাকশন করবে, HCl সিক্রেশন বাড়াবে, নার্ভে পেইন ইচিং করবে, এবং ইউটেরাসের কন্ট্রাকশন এরা করতে ইভেন পারে, এবং প্রেগনেন্সির সময় হিস্টামিন দিলে অ্যাবর্শন হইতে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত। আচ্ছা, একটা টার্ম আছে ট্রিপল রেসপন্স, বলতে কি বোঝায়? হিস্টামিন ইনজেকশন যদি ইন্টারডার্মাল দিই, মানে আমি হিস্টামিন দিছি, তাহলে 3টা রেসপন্স হয়ে থাকে। একটা হচ্ছে রেড স্পট হয় ওই জায়গায়, কারণ ওই জায়গায় ভেসোডাইলেটেশন করবে স্মল আর্টেরিয়ালে, ফলে রেড একটা স্পট পাবো। ইডিমা হবে, ইডিমাটাস একটা হোয়েল পাবো। ওই যে বললাম না, ভাস্কুলার পারমিবিলিটি, ক্যাপিলারি পারমিবিলিটি বাড়ার কারণে ওই জায়গায় একটা মানে একটা কেমন যেন একটা মার্ক হয়ে থাকবে, ওইটাকে বলে মানে ইডিমাটাস একটা হোয়েল থাকবে। এবং একটা ফ্লেয়ার পাওয়া যাবে। ফ্লেয়ার মানে রেড স্পটের সারাউন্ডিং এরিয়াতে একজোনাল রিফ্লেক্সের কারণে লাল হয়ে যায়, এটাকে বলা হয় ফ্লেয়ার। ঠিক আছে, তার মানে এখানে যে টার্মটা বলতে হবে যে একজোনাল রিফ্লেক্স, এই কথাটা শুনতে চাই। ম্যাডামরা হচ্ছে ভাইবাতে একজোনাল রিফ্লেক্স, বা স্যার ম্যাডামরা একজোনাল রিফ্লেক্স শুনতে চাই। ঠিক আছে, এখানে ডিফিউজ রেডনেস পাওয়া যায়। এই রেডনেসটা কেমন? ডিফিউজ রেডনেস, ফ্লার মানে ডিফিউজ রেডনেস। তার মানে এই তিনটার যে ট্রায়েড, এটাকে আমরা বলি ট্রিপল রেসপন্স। কখন পাবো? যখন হিস্টামিন ইনজেকশন আমি একটা মানুষকে ইন্টারনার্মাল দিয়ে দিব। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট কি হইতে পারে? আমি যদি হিস্টামিন কাউকে দিই, তাহলে ফর শিওর ফ্লাশিং হইতে পারে, হাইপোটেনশন হইতে পারে, হার্টের রেট বাড়িয়ে দিতে পারে, হেডেক হইতে পারে, ব্রঙ্কো কনস্ট্রিকশন, জিআইটি আপসেট হইতে পারে। সো কি কি কাজ করে ওইটা চিন্তা করলে তোমার অ্যাডভার্স ইফেক্টগুলো মাথায় চলে আসবে। ফ্লাশিং মানে মুখ একটু লাল লাল হয়ে যাওয়া, কারণ ভাস্কুলার পারমিবিলিটি বেশি থাকবে। এবং হিস্টামিন কিন্তু আমরা ক্লিনিক্যালি ইউজ করি না বর্তমানে, মানে আমরা কোনো একটা ডায়াগনোসিসে ইউজ হয়তো বা করতে পারি, বাট আমরা কিন্তু আমরা নর্মালি হচ্ছে গিয়ে হিস্টামিন কোনো ডিজিজে ইউজ করি না। এটা জাস্ট একটু মনে রাখো। এখন আসো যে আমরা অ্যান্টিহিস্টামিন যে ড্রাগগুলো, এগুলো নিয়ে কথা বলি। যে ফিজিওলজিক্যাল অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলোর মধ্যে কিছু আছে হচ্ছে যে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিস্ট। কারণ নর্মালি কি করে, হিস্টামিন হচ্ছে মানে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিস্টের মধ্যে অ্যাড্রেনালিন আছে। তো নর্মালি হিস্টামিন হচ্ছে ভেসোডাইলেটেশন করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। তো আমরা অ্যাড্রেনালিন যে ড্রাগটা আছে, ওইটা যদি দেই, তাহলে এরা হচ্ছে যে কাজটা করতে পারে, এরা ভেসো কনস্ট্রিকশন করবে। মানে এটার ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিস্ট মানে কি, মানে এটা যে কাজ করে, মানে হিস্টামিন যে কাজ করে, এটা জাস্ট তার উল্টা কাজ করবে, অর্থাৎ ভেসো কনস্ট্রিকশন করবে, ব্রঙ্কোডাইলেটেশন করবে। তো এই ড্রাগটা দিলে আমাদের এখানে এরা কাজ করতে পারবে, এবং এরা ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করতে পারবে, যে উল্টা কাজ করে এরা অ্যাকশন শো করবে। আর কিছু আছে হিস্টামিন রিলিজ করতে দিবে না, এরকম কিছু ড্রাগ আছে যেটাকে আমরা বলি ম্যাস সেল স্ট্যাবিলাইজার। এদের ফলে হিস্টামিন আর ম্যাস সেল থেকে রিলিজ হইতে পারতেছে না, যেমন সোডিয়াম ক্রোমোলিন বা নডোক্রোমিয়াল সোডিয়াম বা সোডিয়াম ক্রোমোগ্লাইকেট আকারে আমরা বলি এই ড্রাগগুলা। আর হিস্টামিন রিসেপ্টর ব্লকার আছে কিছু। তো মেইনলি আমরা হচ্ছে যখন H1 রিসেপ্টর ব্লকার বলি, সেগুলো অ্যান্টিহিস্টামিন, হ্যাঁ। আচ্ছা, অ্যান্টিহিস্টামিন মানে H1 রিসেপ্টর ব্লকারগুলোই। বাট এই যে ড্রাগগুলো, এগুলো কিন্তু অ্যান্টিহিস্টামিন না। ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিস্ট বা হিস্টামিন রিলিজ ব্লকার, এগুলো অ্যান্টিহিস্টামিন না, বাট এগুলা হচ্ছে তোমার মানে অ্যান্টিহিস্টামিন না বলতে কি, আমরা অ্যান্টিহিস্টামিন বললে মনে রাখবো H1 রিসেপ্টর ব্লকার। ঠিক আছে, আর এই যে ড্রাগসগুলোর কথা বললাম, এগুলো হচ্ছে আলটিমেটলি আবার হিস্টামিন যাতে কমে থাকে বা রিলিজ না হইতে পারে, বা হিস্টামিনের যাতে অপোজিট ফাংশনটা হয়, তো এইভাবে হচ্ছে মেইনলি এই ড্রাগগুলো কাজ করে। অ্যান্টিহিস্টামিন বা H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বললে আমরা এই ক্লাসিফিকেশনটা বলবো। যেমন হচ্ছে ফার্স্ট জেনারেশন কিছু আছে, ফার্স্ট জেনারেশনটা বেশি ঘুম করে, সেডেশন করে, ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, সো ওদের ক্ষেত্রে আমরা ফার্স্ট জেনারেশন ইউজ করতে পারি। বাট নর্মালি তুমি স্টুডেন্ট, তোমার পরীক্ষা আছে, বা যারা ড্রাইভার, তারা তো ফার্স্ট জেনারেশন ইউজ করতে পারবে না। সো ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। নামগুলো মনে রাখবা, ডাইফেনহাইড্রামিন খুব কমনলি ইউজ হয়, ডাইফেনহাইড্রামিন। তারপরে আসো যে তোমার সাইক্লিজিন, মেক্লিজিন, হাইড্রক্সিজিন, ক্লোরোফেনারামিন, ব্রোমোফেনারামিন, হ্যাঁ। তারপরে আসো প্রোমেথাজিন, এটা অ্যান্টিমেটিকের সময় বলা হয়েছিল, অ্যান্টিমেটিক বমির জন্য ইউজ করা হয়। তারপরে মোটামুটি এই কয়েকটা ড্রাগের নাম এখানে মনে রাখো। এরা সিডেটিভ এবং এরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, ফলে যেটা হবে যে এদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে কারণে বেশি সিডেটিভস, এবং এরা অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশন আছে। অ্যান্টিকোলিনার্জিক যখনই বলবো কি কি ফিচার্স থাকবে, ড্রাইনেস অফ মাউথ, রিটেনশন অফ ইউরিন, কনস্টিপেশন, ব্লারিং অফ ভিশন, এগুলো যাতে মাথায় থাকে। তার মানে এই ড্রাগগুলো ওই সাইড এফেক্ট করবে। এবং এরা রিভার্সিবলি কীভাবে কাজ করে, রিভার্সিবলি এবং কম্পিটিটিভলি এরা H1 রিসেপ্টরটাকে ব্লক করে কাজ করে। রিভার্সিবলি অ্যান্ড কম্পিটিটিভলি, এই দুটো কথা বলা লাগবে।
সেকেন্ড জেনারেশন যে ড্রাগগুলো আছে ওগুলো আমরা একটু বলি সিটিরিজিন। হ্যাঁ, সিটিরিজিন, তারপরে আছে লোরাটাডিন, তারপরে এখন লিভোসিটিজিন, ডিসলোরাটাডিন, এরকম কিছু মডার্ন ড্রাগ বেরোইছে, ওগুলো আরও ভালো ভালো কাজ করে। আর রুপাটাডিন, ফেক্সোফেনাডিন, এটা তো ফেক্সো তোমরা সবাই চেনো। হাওয়েভার, তার মানে এই যে এই ড্রাগগুলো আমরা ইউজ করি এবং এই ড্রাগগুলো হচ্ছে নন সিডেটিং, মানে তেমন একটা ঘুম করে না এবং এরা সিএনএসও পেনিট্রেশন তেমন একটা করে না, এই জন্য এই ড্রাগগুলো কিন্তু বেশি একটা মানে ঘুমের সাইড ইফেক্ট অ্যাটলিস্ট থাকবে না। বাট যারা ঘুম চায় তাদেরকে তো আবার টাইপ মানে ফার্স্ট জেনারেশন দেওয়া যেতে পারে। আচ্ছা, কিভাবে কাজ করে? ওই যে বললাম যে রিভার্সিবলি অ্যান্ড কম্পিটিটিভলি ব্লক করে এইচ1 রিসেপ্টরকে, ফলে হিস্টামিন এফেক্ট হবে না, ফলে অ্যালার্জি সিমটমস কমবে। আমরা কিসে কিসে ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে, আচ্ছা এটা কি কি ইফেক্ট করতে পারে? সিএনএস সেডেশন করতে পারে, ইভেন অ্যান্টি পার্কিনসন, পার্কিনসনিজম এফেক্টও থাকে, ডাইফেনহাইড্রামিন করে থাকে। আচ্ছা, মানে পার্কিনসনিজম এফেক্ট আর কি করতে পারে এটা বলা হয়েছে। অ্যান্টি নয়সেব অ্যান্টিমিটিক অ্যাকশন থাকে, যেটাকে আমরা প্রোমিথাজিন বলি। আর অ্যাড্রেনাল রিসেপ্টর, আচ্ছা সরি, মানে অ্যান্টি পার্কিনসনিজম এফেক্ট থাকে আর কি, ডাইফেনহাইড্রামিন দ্বারা হইতে পারে, এটা একটু জাস্ট মনে রাখো। এবং এরা অ্যাড্রেনাল রিসেপ্টর ব্লকিং অ্যাকশন, যেটা হচ্ছে প্রোমিথাজিন করতে পারে, অ্যান্টিমিটিক অ্যাকশন থাকে, এগুলো একটু জানতে পারো। ইন্ডিকেশন কি? অ্যালার্জিক রিয়াকশন, অ্যালার্জিক রাইনাইটিস, আর্টিকারিয়া, হে ফিভার, অ্যাটোপিক ডার্মাটাইটিস। তুমি বললে অ্যালার্জিক রিয়াকশন ইউজ হয়, অ্যালার্জিক রিয়াকশনের মধ্যে কি এই কয়টা শুনতে চাবে? তারপরে কমন কোল্ড আমরা ইউজ করতে পারি, আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিস ইউজ করতে পারি, আমরা মোশন সিকনেস বমির জন্য ইউজ করতে পারি, স্পেশালি প্রোমিথাজাইন, মানে গাড়ি তুললে বমি করে এই সকল ক্ষেত্রে ইউজ করতে পারি। আচ্ছা, এরপর আসো মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস আমরা সাইক্লিজিন মেক্লিজিন, মর্নিং সিকনেস মানে প্রেগনেন্সিতে যে বমি হয় না, ওইটার অ্যান্টিমেডিক হিসেবে সাইক্লিজিন মেক্লিজিন ভালো কাজ করতে পারে। এটাও কিন্তু এক ধরনের অ্যান্টিহিস্টামিন। তারপরে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবে আমরা ইউজ করি, যাতে যাতে এখানে আমাদের বেশ কিছু কাজে দিবে। আচ্ছা, এখন আসো যে আমরা অ্যাডভার্স ইফেক্ট, যেটা আমরা যখন অ্যানেস্থেসিয়া পড়ছিলাম তখন আমরা বলে আসছিলাম কিন্তু ওই জায়গায় প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন আমরা অ্যান্টিহিস্টামিন ইউজ করি। আর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে সেডেশন করতে পারে, এটা বেনিফিশিয়াল এফেক্ট। অ্যান্টিকোলোজিক এফেক্ট যেমন ড্রাইনেস অফ মাউথ, ব্লাইন্ডিং অফ ভিশন, রিটেনশন অফ হিউমিন, এগুলো তো করতে পারে। তারপরে ডিজিনেস, টিনিটাস। টিনিটাস মানে কানের মধ্যে রিঙ্গিং সেন্সেশন, মানে রিঙ্গিং একটা নয়েজ শোনা, রিঙ্গিং বা রোয়ারিং, এরকম বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল নয়েজ শোনা, যেটা অ্যাকচুয়ালি অন্য কেউ শুনতেছে না। আর ট্রেমর, নার্ভাসনেস, এরিক ফ্যাটিক, এগুলো হইতে পারে। যারা ড্রাইভার, তারা যারা মেশিনারি কাজ করে তাদেরকে কিন্তু অবশ্যই আমরা থার্ড জেনারেশন দিব না, কারণ তারা হুটহাট ঘুমিয়ে গেলে তো হবে না। আর ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশনের মধ্যে পার্থক্য কি? সেকেন্ড জেনারেশনটা বেশি ভালো, কারণ এটা লেস লিপিড সলিউবল, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, সিএনএস এফেক্ট কম হয়, সেডেশনটা কম হয় এবং অ্যান্টিকোলিনার্জিক এফেক্টও কম হয় এবং ডিউরেশন অ্যাকশন লং হয় এবং মোর সিলেক্টিভ। এক্সামিনেশন আগের দিন ঠান্ডা লাগছে, সেকেন্ড জেনারেশন খাবো। ছোটো বাচ্চাদের ঠান্ডা কাশি লাগছে, ফার্স্ট জেনারেশন দিব, কারণ ওরা কান্নাকাটি করবে। আচ্ছা, এখন আমরা অ্যান্টিহিস্টামিন যখন মানে ফার্স্ট জেনারেশন নিয়ে কথা বললাম এবং এদের কি সাইড এফেক্ট সেটাও বললাম। এরপরে আসো আমরা এইচ টু রিসেপ্টর ব্লকার বা এই জিনিসগুলো তো আগেই পড়ে আসছি। এখন আমরা হচ্ছে সেরোটোনিন নিয়ে একটু কথা বলি, সেরোটোনিন নিয়ে একটু কথা বলে আসি। 5-হাইড্রোক্সি ট্রিপটামিন, সেরোটোনিনের আরেক নাম কিন্তু 5-হাইড্রোক্সি ট্রিপটামিন। আসলে হচ্ছে ট্রিপ্টোফ্যান নামে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান থেকে 5-হাইড্রোক্সি ট্রিপ্টোফ্যান হয়, তারপরে সেরোটোনিন হয় এবং পরবর্তীতে সেরোটোনিনগুলো প্লাটিলেট, সেন্টারোক্রোমাফিন সেল, সিএনএস, এরকম বিভিন্ন জায়গায় জমা থাকে। এরা মেইনলি ভেসো কনস্ট্রিকশন করে, জিআইটি মোটিলিটি বাড়াই দেয়, প্লাটিলেট অ্যাগ্রিগেশনের রোল প্লে করে, নিউরো ট্রান্সমিশনের রোল প্লে করে, মুড, স্লিপ, নওশিয়া এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। এইগুলার মধ্যে মনে রাখবা সুমা ট্রিপটেন নামে একটা ড্রাগ আছে, সুমা ট্রিপটেন। এটা হচ্ছে মাইগ্রেনে ইউজ করা হয়, খুব কমনলি ইউজ করা হয়। এরা হচ্ছে 5-হাইড্রোক্সি ট্রিপটামিন 1 রিসেপ্টর অ্যাগোনিস্ট, মানে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে, মানে অ্যাগোনিস্ট, অ্যান্টাগোনিস্ট না, কিন্তু ব্লক করে না। তারপরে 5-হাইড্রোক্সি ট্রিপটামিন 2 ব্লকার নামে একটা ড্রাগ আছে বা অ্যান্টাগোনিস্ট নামে একটা ড্রাগ আছে, যেটার নাম হচ্ছে সিপ্রোহেপটাডিন। সিপ্রোহেপটাডিন এই ড্রাগটা প্লাটিলেট অ্যাগ্রিগেশনের রোল প্লে করে, স্মুথ মাসেল কন্ট্রাকশনের রোল প্লে করে, ঠিক আছে। আচ্ছা, প্লাটিলেট অ্যাগ্রিগেশন করলে কি হবে? ব্লাড ক্লটিং এ রোল প্লে করবে। আচ্ছা, আর 5-হাইড্রোক্সি ট্রিপটামিন 3 একটা অ্যান্টাগনিস্ট ড্রাগের নাম বলো তো? এটার নাম হচ্ছে অনডানস্যাট্রন। অনডানস্যাট্রন, যেটা আমরা অ্যান্টিমিটিক হিসেবে ইউজ করি, পোস্ট অপারেটিভ অ্যান্টিমিটিক, বা আমরা বলি কেমোথেরাপির পরে অ্যান্টিমিটিক। তারপরে গ্রানিসেট্রন। এই ড্রাগগুলো কিন্তু আমরা 5-হাইড্রোক্সি ট্রিপটামিন 3 যে অ্যান্টাগনিস্ট সেটা, তার মানে কিছু অ্যান্টিমিটিক আমরা জানলাম। এখান থেকে তুমি কয়েকটা ড্রাগের নাম মনে রাখো, যা সুমাট্রিপটেন, সিপ্রোহেপটাডিন, অনডানস্যাট্রন, গ্রানিসেট্রন। আর 5-হাইড্রোক্সি ট্রিপটামিন 4 রিসেপ্টর একটা অ্যাগনিস্ট আছে, যেটার নাম হচ্ছে প্রুকালোপ্রাইড। প্রুকালোপ্রাইড এটা হচ্ছে ক্রনিক কনস্টিপেশন যাদের থাকে তাদের কাছে ইউজ হইতে পারে প্রুকালোপ্রাইড।
এটা একটু মনে রাখতে পারো। তার মানে আমরা 4টা সেরোটোনিন রিসেপ্টর নিয়ে জানলাম এবং এদের ফাংশন নিয়ে টুকটাক আলোচনা করলাম। এই যে দেখো 5-HT অন অ্যাগনিস্টের মধ্যে সোমাট্রিপটান, জলমিট্রিপটান, অ্যালমোট্রিপটান এই ড্রাগগুলো আছে। আর আমরা মাইগ্রেনের ট্রিটমেন্টে তাহলে কি কি ড্রাগ ইউজ করি? একটা হচ্ছে এই 5-HT অন অ্যাগনিস্ট। মাইগ্রেনের ট্রিটমেন্ট আলাদা করে এখানে বলে যাচ্ছি। কিছু ব্যথার ওষুধ ইউজ করি, প্যারাসিটামল, অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক, ন্যাপ্রক্সিন এগুলো ইউজ করতে পারি। কিছু বমির ওষুধ ইউজ হয়, ডমপ্রিডন, মেটাক্লোপ্রোমাইড এগুলো। তার মানে তারপরে আর্গোমেট্রিন এগুলো ইউজ হতে পারে। তার মানে এই যে ড্রাগসগুলো এগুলো হচ্ছে ট্রিটমেন্ট ইউজ হইলো। আর প্রোফাইলেক্সিস আমরা কি ইউজ করি? প্রোফাইলেক্সিসে আমরা পিজোটিফেন নামে একটা ড্রাগ আছে, এটা ইউজ করা হয়, পিজোটিফেন। তারপরে বিটা ব্লকার যেমন প্রোপানোলল, তারপরে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের মধ্যে অ্যামিট্রিপটালিন এবং ফ্লুনারিজিন এই ড্রাগটা, যেটা ক্যালসিয়াম এবং সোডিয়াম চ্যানেল ব্লকার বোথ, এই ফ্লুনারিজিন ড্রাগটাও ইউজ হয়। তার মানে ফ্লুনারিজিন, অ্যামিট্রিপটিলিন, প্রোপানোলল, পিজোটিফেন এই ড্রাগগুলো আমরা ইউজ করলাম প্রোফাইলেক্সিসে, যে একজন মানুষ তার মাইগ্রেন অ্যাটাক যাতে না হয়। আর এরপরে আসো যে আর 5-HT অ্যাগনিস্টের মধ্যে সোমাটিপটান, জলমিট্রিপটান এই ড্রাগগুলো আমরা ইউজ করলাম। এই ড্রাগটার নাম বলতেই হবে। এই ড্রাগটা আমরা ইউজ করলাম ট্রিটমেন্টে, পাশাপাশি ব্যথার ওষুধ দিলাম, বমির ওষুধ দিলাম এবং অ্যার্গোমেট্রিন এই ড্রাগটাও কিছুটা ক্ষেত্রে ইউজ হইতে পারে। সো মাইগ্রেনের ট্রিটমেন্টটা আমরা জেনে নিলাম, পাশাপাশি আমরা সেরোটোনিনের যে ড্রাগসগুলো এগুলো একটু জেনে নিলাম। এখন আমাদের আলোচনা থাকবে প্রোস্টাগ্ল্যান্ডিন নিয়ে। মনে রাখবো আমাদের সেল মেমব্রেনের যে ফসফোলিপিড থাকে, কি বললাম, সেল মেমব্রেনের যে ফসফোলিপিড থাকে, ওই ফসফোলিপিড থেকে ফসফোলাইপেজ A2 নামে একটা এনজাইমের সহযোগিতাতে, ফসফোলাইপেজ A2 এই এনজাইমের সহযোগিতাতে অ্যারাকিনোয়েড অ্যাসিড তৈরি হয়। এই অ্যারাকিনোয়েড অ্যাসিডটা পরবর্তীতে সাইক্লোক্সিজিনেস এনজাইমের সহযোগিতাতে প্রোস্টাগ্ল্যান্ডিন, মানে সাইক্লোক্সিজিনেস মানে হচ্ছে কক্স বলবো, এটা অনেক সময় দেখবা COX, কক্স এনজাইম আকারে আমরা বলি। তো এটার সহযোগিতাতে এরা কি করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, থ্রম্বোক্সিন এগুলো তৈরি করে। ঠিক আছে, কি বললাম, প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপরে প্রোস্টাসাইক্লিন এবং থ্রম্বোক্সিন এগুলা তৈরি করে। তাহলে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কেই আমরা প্রোস্টাসাইক্লিন আকারে বলি, এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2, তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, প্রোস্টাগ্ল্যান্ডিন D2 E2, তারপর হচ্ছে থ্রম্বোক্সিন A2, এই জিনিসগুলো তৈরি করে। আমি প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন এবং থ্রম্বোক্সিন এই জিনিসগুলো তৈরি করে কিসের সহযোগিতাতে? আনসার হচ্ছে ফসফোলাইপেজ A2 দেওয়া, তো অ্যারাকিডোনিক অ্যাসিড হলো, তো অ্যারাকিডোনিক অ্যাসিড হয়ে সাইক্লোক্সিজিনাস পাথওয়ে থেকে এটা তৈরি করলো। আর লাইপোক্সিজিনাস পাথওয়েতে লিউকোট্রায়ান্স নামে সাবস্টেন্স তৈরি হয়। লিউকোট্রায়ান্সের আবার টাইপ আছে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো না। আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিনটা আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। তো প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে। আমরা বলি যে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 আছে। প্রোস্টাগ্ল্যান্ডিন E1টা হচ্ছে E1 ড্রাগের নাম হচ্ছে মিজোপ্রোস্টল ড্রাগটা আমরা যাদের NSAIDS ব্যথার ওষুধের কারণে পেপটিক আলসার ডিজিজ হয়েছে, গ্যাস্ট্রিক আলসার হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা ড্রাগটা ইউজ করি। তারপরে অ্যাবর্শন, মহিলাদের যে অ্যাবর্শন করানো লাগে সেখানে আমরা এই ড্রাগটা ইউজ করি। অ্যাবর্শন এর সাথে আমরা মিজিপ্রোস্টলের সাথে মিফিপ্রিস্টন নামে আরেকটা ড্রাগ আছে, মিফিপ্রিস্টন এই ড্রাগটার সাথে ইউজ করি। হাওয়েভার যেটাকে আমরা একসাথে বলি MM কিট বলি আমরা ওটাকে, MM কিট, মিফিপ্রিস্টন, মিজোপ্রিস্টল কিট। আচ্ছা, তারপরে আমরা পোস্টপার্টাম হেমোরেজও কিছুটা ইউজ করা যাইতে পারে, মানে গাইনি অপসের ইউজ আছে এটার। আর প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ড্রাগের নাম হচ্ছে ডাইনোপ্রোস্টন ড্রাগটাও ওই যে লেবারের টাইমে, বা আমরা বলি যে সার্ভাইকাল রাইপেনিং, মানে ফিমেলদের ওই সাথে অ্যাসোসিয়েটেড। আর প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফাটাও পোস্টপার্টাম হেমোরেজ, মানে একটা মহিলা ডেলিভারি করছে, তারপরে অনেক রক্ত যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, সেই সকল ক্ষেত্রে পোস্টপার্টাম হেমোরেজ আমরা ইউজ করি, অ্যাবর্শনে ইউজ করতে পারি। প্রোস্টাগ্ল্যান্ডিন I2 যেটা, সেটাকে আমরা প্রোস্টাসাইক্লিন বলি। এটাকে আমরা ইপোপ্রোস্টেনল এই নামেও ডেকে থাকি, প্রোস্টেনল, হ্যাঁ, এই নামেও ডেকে থাকি। এটা ভেসোডাইলেটেশন, তারপরে প্লাটিলেট অ্যাগ্রিগেশন কি ইনহিবিট করা, এই সকল কাজে ইউজ হয়। পালমোনারি আর্টারি হাইপারটেনশন ইউজ হইতে পারে প্রোস্টাসাইক্লিন। আচ্ছা, প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করলে একটা মানুষের কি কি সাইড ইফেক্ট হইতে পারে? ডায়রিয়া হইতে পারে, ফিভার হইতে পারে, ইউটেরাইন কন্ট্রাকশন অনেক বেশি হয়ে যেতে পারে, হাইপার স্টিমুলেশন হয়ে যেতে পারে, অ্যাবডোমিনাল ক্রাম্প বা অ্যাবডোমিনাল পেইন হইতে পারে, ব্রঙ্কোস্পাজম হইতে পারে, স্পেশালি কার্বোপ্রস্তাম একটা ড্রাগ আছে ওইটা দ্বারা। আর থ্রম্বোক্সিন A2 যেটা, এটা তো ভেসোকনস্ট্রিকশন, প্লাটিলেট অ্যাগ্রিগেশন এগুলোতে রোল প্লে করে। আচ্ছা, তার মানে একটা জিনিস লক্ষ্য করো, প্রোস্টাসাইক্লিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন দুইটা একটা অপরটার, মানে প্রোস্টাসাইক্লিন আর হচ্ছে থ্রম্বোক্সিন A2 এই দুইটা একটা মানে একটা আরেকটার বিপরীত কাজ করে। প্রোস্টাসাইক্লিন হচ্ছে ভেসো ডাইলেটেশন এবং প্লাটিলেট অ্যাগ্রিগেশন ইনহিবিট করে, আর থ্রম্বোক্সিন A2 ভেসো কনস্ট্রিকশন এবং প্লাটিলেট অ্যাগ্রিগেশন করে। অ্যাসপিরিন কিন্তু আমাদের কি করে, COX-1 যে এনজাইম আছে এটাকে ইনহিবিট করে ইরিভার্সিবলি, ফলে এরা থ্রম্বোক্সিন A2 সিনথেসিসকে কিন্তু কমাই দেয়, এটা একটু মনে রাখবা। ফলে রিডিউস প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবে। তার মানে থ্রম্বোক্সিন A2 কে কমাই দেওয়ার জন্য অ্যাসপিরিন ড্রাগটা কাজ করে, যেটা একটা পেইন কিলার। আর লিউকোট্রায়ান্স তৈরি হইতে পারে লাইপোক্সিজেনেস এনজাইমের পাথওয়েতে।
লিউকোট্রাইন্সগুলোর মধ্যে বিভিন্ন নাম আছে, যেমন C4, D4, E4, এগুলা মিলি ব্রঙ্কো কনস্ট্রিকশন, মাসেল সিক্রেশন মানে মিউকাস সিক্রেশন বাড়াই দেওয়া, ভাস্কুলার পারমিলিটি বাড়াই দেওয়া, এগুলো এই কাজগুলো করবে। লিউকোট্রাইন ড্রাগের মধ্যে কি কি আছে? মন্টিলুকাস, জাফিরলুকাস, জিলিউটন, যেগুলো তোমরা অ্যাজমাতে পড়ে আসছো, ওই ড্রাগগুলো কিন্তু এই লিউকোট্রাইন এর এই জায়গায় কাজ করে। আচ্ছা ঠিক আছে। আর মন্টিলুকাস যে ড্রাগটা, এটার একটা সাইড এফেক্টের নাম বলো তো। এটা হচ্ছে নিউরোসাইকেট্রিক এফেক্ট করতে পারে, মানে অ্যাজিটেশন, মুড চেঞ্জ হওয়া, হেডেকও করতে পারে, বাট নিউরোসাইকেট্রিক এফেক্ট করতে পারে মন্টিলুকাস ড্রাগটা, একটু মাথায় রাখবা। মোটামুটি এতটুকু জানলেই হচ্ছে এখান থেকে। প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এটা হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশন, ব্রঙ্কো কনস্ট্রিকশন, ভেসোডাইলেটেশন, এগুলোতে ইউজ হয়। অ্যাজমা, সেপসিস, অ্যানাফিল্যাক্সিস ইউজ করা যেতে পারে। দ্যাটস অল অ্যাকচুয়ালি। আমরা এখান থেকে জাস্ট ডাইনোপ্রোস্টনের যে ইন্ডিকেশনগুলো, কার্বোপ্রস্টের যে ইন্ডিকেশনগুলো, কার্বোপ্রস্টন হচ্ছে সেকেন্ড ট্রাইমাস্টার অ্যাবর্শন করতে, পোস্টপার্টাম হেমোরেজের জন্য ইউজ হয়। মিজোপ্রোস্টালগুলো এনএসআইজ ইন্ডিউসড পেপটিক আলসার ডিজিজ, তারপরে হচ্ছে তোমার অ্যাবর্শন, আর্লি অ্যাবর্শন। অ্যালপ্রোস্টাডিল, এটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন ইউজ হয়, এটা প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ। ল্যাটানোপ্রস্ট, এটা হচ্ছে গ্লুকোমাতে ইউজ হয়, চোখের একটা ডিজিজ যেখানে চোখের মধ্যে অনেক বেশি প্রেশার বেড়ে যায়, ইন্টারকুলার প্রেশার। তো এটাকে কমাবে ল্যাটানোপ্রস্ট ড্রাগটা। ইপোপোস্টেনল, যেটাকে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বা প্রোস্টাসাইক্লিন আমরা বলি, এটা হচ্ছে প্লাটেলেট অ্যাগ্রিগেশনকে প্রিভেন্ট করবে। এবং তা বাদে আমরা হেমোডায়ালিসিস বা কার্ডিওপালমোনারি বাইপাসও এটা ইউজ করি। আর পাশাপাশি কার্বোপ্রস ড্রাগটা হচ্ছে কোথায় ইউজ হয় সেটা বলছি। আর ডাইনোপ্রস্টন ড্রাগটা অ্যাবর্শন সেকেন্ড ট্রাইমাস্টারে করতে তো ইউজ হয়। তারপরে মিসড অ্যাবর্শন। হোয়াট ইজ মিসড অ্যাবর্শন? মিসড অ্যাবর্শন মানে একটা বাচ্চা মায়ের পেটে মরে আছে, মায়ের পেটের মধ্যে মরে আছে, বাট ওই বাচ্চাটার বয়স 28 উইক্সের কম। ঠিক আছে, ধরো 20 উইক্সে একটা বাচ্চা মায়ের পেটে মরে আছে, তাহলে ওইটাকে আমরা বলবো মিসড অ্যাবর্শন। যদি 28 উইক্সের পরে মরে থাকে তাহলে সেটাকে বলা হয় ইন্টা ইউটেরাইন ডেথ। ঠিক আছে। হাউএভার এরপর আসো যে হাইড্রেটিডিফর্ম মোল, এটাকে মোলার প্রেগনেন্সিও বলে। মানে অ্যাকচুয়ালি সেই প্রেগনেন্সির সিমটমসগুলো তার মধ্যে থাকবে, বেশি বেশি থাকবে, বাট অ্যাকচুয়ালি তার পেটের মধ্যে কোনো বাচ্চা নেই। জাস্ট কিছু গ্রেপস লাইক ভেসিকল আছে, যেটা প্রেগনেন্সির ফিচারগুলোর মতো মিমিক করতেছে।